রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন যে 28শে ফেব্রুয়ারি যে তালিকাটা বেরোতে চলেছে সেটা যে সম্পূর্ণ তালিকা হবে না সেটা আমরা জানি। সুপ্রিম কোর্টের এই বিচারকদের দিয়ে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবার পর কিন্তু তিনি বলেছেন যে এই তালিকায় খসড়া তালিকায় যাদের নাম ছিল অর্থাৎ 7,08,00,000 সবার নাম থাকবে। যে 58 লক্ষ বাদ গিয়েছিল তাদের নাম তো বাদই চলে গেছে। খসড়া তালিকায় যে নাম আছে সব নাম থাকবে, কিন্তু তাদের ক্যাটেগরি ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ নামের পাশে লেখা থাকবে যাদের নাম বাদ যাচ্ছে তাদের নামের পাশে লেখা থাকবে ডিলিটেড, যাদের নাম বিচারাধীন অর্থাৎ নথি এখনো পর্যন্ত যাচাইয়ের কাজ চলছে তাদের নামের পাশে লেখা থাকবে আন্ডার অ্যাডজুডিকেশন, আর যাদের নামের পাশে কিছু লেখা থাকবে না ধরে নিতে হবে তারা বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন, তারা ভোট দিতে পারবেন। মোট সংখ্যা কত হলো অর্থাৎ কতজন এই চূড়ান্ত তালিকায় থাকবেন এটা কিন্তু আমরা 28 তারিখে জানতে পারছি না, পরবর্তী সময়েও জানতে পারছি না, কারণ এই অ্যাডজুডিকেশনের আন্ডারে যারা থাকবেন তাদের নাম ধীরে ধীরে যোগ হতে থাকবে সাপ্লিমেন্টারি তালিকায়। তো ফলে পুরো ব্যাপারটাই কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়লো। ভোটার তালিকা যেটা খাসা তালিকা ছিল ওই ফরম্যাটে ছিল থাকবে, শুধু যত কেস এডজুডিকেশনে আছে ওই এন্ট্রি এগেন্স্ট লেখা হবে আন্ডার এডজুডিকেশন, আর যত কেস ডিলিট হয়ে গেছে ওটা লেখা হবে ডিলিটেড, বাকি সব সেম থাকবে। আমি রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক জহর সরকারকে জিজ্ঞেস করছি যে এইরকম একটা ভোটার তালিকা, এটা কিরকম ভোটার তালিকা হবে? না, এটা এখন শুনে তো আশ্চর্য লাগছে যে এরম ভাবে কি করে করছে। আমাদের সময় যখন ইলেকট্রনিক ভোটিং লিস্ট বা কম্পিউটারাইজড ভোটিং লিস্ট আমি যখন সিইও ছিলাম 99-তে প্রথমবার বার করা হয়েছিল, 98 অব্দি কিন্তু আমার যতদূর মনে আছে আমরা এগুলোকে ম্যানুয়াল বা প্রিন্টেড লিস্ট বলতাম। সেই প্রিন্টেড লিস্টের মানে সেই মান্ধাতার যুগে আমরা ছাপানো কয়েকটি কাগজ থাকতো, যেটা ধরা যত আমরা বলতাম বেসিক লিস্ট, তার সাথে সংযোজনগুলো থাকতো। সংযোজনের মধ্যে থাকতো কিছু ডিলিশন, কিছু অ্যাডিশন। ডিলিশনগুলো আমার মনে আছে লাল কালি দিয়ে দাগ দিয়ে সই করতে হতো একজনের। তারপরে এই কপিটা পুরো মিলিয়ে প্রায় 1 ডিস্টে কাগজ হতো এক একটা রোলের, এক একটা বুথের জন্য। একটা বুথে অ্যাভারেজ 800 থেকে 850, 900, 1000 ভোটার থাকে। সেখানে সেই লিস্টটি 2-3 পাতায় শেষ হয়ে যাওয়া উচিত, 4 পাতায়। সেটা গিয়ে আমাদের সময়, আমি বলছি যে প্রাগৈতিহাসিক কালে, সেটা গিয়ে দাঁড়াতো প্রায় 16, 18, 20, 24টা পাতায়। আর এটাকে বলা হতো তখনকার দিনে মার্কড কপি অফ দ্য ইলেকটোরাল রোল। মার্কড কপি, এখানে এটাতে সই সাবুত স্ট্যাম্প করা আছে। সেটা যারা পোলিং অফিসার থাকতো, প্রিসাইডিং অফিসারের কাছে এটা থাকতো। প্রিসাইডিং অফিসারের কপিটা দেখেই সেই মানধাতার আমলে অন্যরা কাটাকাটি করতো। কিন্তু কম্পিউটারের যুগে এরকম একটা ভারী লিস্ট কেন রাখা হচ্ছে বোঝা যাচ্ছে না, এর পেছনে খেলাটা ধরতে পারছি না। এটা কারণ যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু একটা আশঙ্কা প্রকাশ করেছেন যে 1,20,00,000 নাম বাদ যাবে। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58,58,00,000 निकाल दिया, उसको बाद छुपा छुपा के जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। এটা নিয়ে যাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট না হয়। না, আমি সেই রাজনীতিতে ঢুকবো না। আমি একদম পুরো প্রশাসনিক ভাবে বলবো যে এই 56 লক্ষর প্রথম নাম বাদ গেছে 58 লক্ষ। 58 লক্ষ, সে 58 লক্ষর ক্ষেত্রে আমার মনে আছে আদালত বলেছিল যে প্রত্যেকজনকে অপরচুনিটি দিতে হবে, তার নাম ঝোলাতে হবে ইত্যাদি। সেটা করা হয়েছে। হ্যাঁ, কিন্তু তার সাথে সাথে তাদের চান্স দিতে হবে অ্যাপ্লাই করতে। তারপরে যদি 10 লক্ষ নাম পড়ে থাকে, ওরাই যদি বলে থাকে যে আমার নাম কেন আপনি বাদ দিয়েছেন, সেই 10 লক্ষ অ্যাপ্লিকেশন রাখতে হবে। এই 10 লক্ষ অ্যাপ্লিকেশন আমরা ধরেই নিচ্ছি একটা নতুন অ্যাপ্লিকেশন হিসেবে ধরা হবে। তো তাদের নামটা কোথায় উঠবে, এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে কেন এত ধোঁয়াশে করা হচ্ছে জিনিসটাকে। কম্পিউটারের যুগে একটা বোতাম টিপলে বলে দেওয়া হয় যে কজন ডিলিটেড, কত এই সংখ্যাটা বার করতে 1 মিনিট লাগে কম্পিউটারে। কম্পিউটারকে মিসগাইড করা হচ্ছে কেন সেটা বুঝতে পারছি না। যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে কম্পিউটারে টিপলে বেরোবে না। যদি কম্পিউটারে টিপলে বেরিয়ে যায়
যে কজন ডিলিটেড, কজন আন্ডার কনসিডারেশন, তবে আমরা একটা আন্দাজ পাবো যে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ালো। তবে সেই সংখ্যার ভিত্তিতে দেখা যাবে যে কত নাম শেষ পর্যন্ত বাদ গেল। প্রথমের 58 লক্ষ, তারপরে আমি ধরে নিচ্ছি 10-15 লক্ষ অন্তত অ্যাপ্লাই করেছে, তবে 58 লক্ষর সাথে ওটা ধরতে হবে, একটা প্লাস একটা মাইনাস, তারপরে এই লিস্টের মধ্যে প্লাস আর মাইনাস থাকবে, নিয়ে একটা সংখ্যায় আসতে হবে। এত কমপ্লিকেশন করার কি দরকার ছিল, এত জটিল করার কি দরকার ছিল? এটাতে একটু উল্লেখ করি, এটা হচ্ছে যে স্পেশাল রোল অবজারভার হিসেবে যিনি নিযুক্ত হয়েছেন নির্বাচন কমিশন দ্বারা, সুব্রত গুপ্ত, হ্যাঁ হ্যাঁ তাকে যখন ইন্টারভিউ করেছিলাম তিনি বলেছিলেন যে এই 58 লক্ষ নাম যে বাদ গেছে, একজনও কিন্তু এসে আমাদের বলেননি যে আমার নামটা ভুল করে বাদ গেছে। আমি তখন বলেছিলাম যে আমরা কিন্তু 3 জন মৃত ভোটারকে র্যাম্পে হাঁটতে দেখেছি, অভিষেক ব্যানার্জি তাদের নিয়ে এসেছিলেন। তাতে উনি বলেছিলেন যে হ্যাঁ, সেক্ষেত্রে ভুল হয়েছে, যারা এই কাজটা করেছিলেন তাদেরকে এটা তাদের ভুল, এবং এইরকম কিছু ভুল হয়ে থাকতে পারে। টেকনিক্যাল কথা হলো, জিনিসটা টেকনিক্যাল হলো। হ্যাঁ, কিন্তু এই 7,08,00,000 নাম যাদের ছিল খসড়া তালিকায়, তাদের সবার নামই থাকবে, কিন্তু তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা আগে ওটা আগেরটা চোকানো যাক। আগে যে 58 লক্ষ গেছে তাদের নামের, তারা কখনোই ফর্ম 6-এ লিখবার সময় ফর্ম 6-এ কোনো জায়গা নেই লেখা যে আমার নাম বাদ গিয়েছিল বলে আমি অ্যাপ্লাই করছি না। হ্যাঁ, তাদের নতুন করে করতে হবে। সুব্রত গুপ্ত যদি বলে থাকে যে আমরা জানি না, তো ঠিকই বলেছে, কারণ ফর্ম 6-এ তো সেই জায়গা নেই। তো সেটা তো একটা টেকনিক্যাল কথা হয়ে গেল। আমার জানতে হবে সর্বপ্রথম যে কত লোকে অ্যাপ্লাই করেছে, 1 নম্বর, আর তাদের অ্যাপ্লিকেশনের অবস্থা কোথায়। তারা যদি সংযোজনের জন্য অ্যাপ্লাই করে থাকে তবে 7 কোটি 8 লক্ষ প্লাস এত লক্ষ অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে, অ্যাপ্লিক্যান্ট 1। 2 নম্বর হলো যে লিস্টে যদি ডিলিশন আর এইসব লেখা থাকে আন্ডার কনসিডারেশন, তবে এর সাথে একটা সংখ্যা দেওয়া সৌজন্যমূলক যে কত লোকের নাম ডিলিশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। হ্যাঁ, 7.08 বেরোবে, কিন্তু নিশ্চয়ই যে ফর্ম 6 যে নিষ্পত্তি হয়েছে মাঝখানে, ফর্ম 6 যেটা অ্যাড হয়েছে ওটা ফিগার অ্যাড হবে, ফর্ম 7 কিছু কম হয়েছে ওটা মাইনাস হবে, এন্ড আপনার যেটা এডুকেশন হয়েছে আর অন্য যেটা ডিলিট হয়েছে ডিউরিং দ্য এক্সারসাইজ বাই ইআরও। নামের গোল মানে কোনো রং এন্ট্রি যদি হয়ে থাকে সেটা আমাদের ফর্ম 8-এ করা হয়, যে আমার বাড়ির ঠিকানাটা ভুল বা বয়সটা ভুল, এটার সংখ্যা কতখানি, তারও তো একটা সংখ্যা আছে, তারও তো একটা গণতান্ত্রিক অধিকার আছে, তারও তো আইনগত অধিকার আছে, এর সংখ্যাটা কত। আচ্ছা, এবার মজার খেলাটা হবে যেটা 7 নম্বর ফর্ম দিয়ে রাজনৈতিক দলেরা খেলছে। একজনকে কাটার জন্য 7 নম্বর ফর্ম মাস স্কেলে ছাপিয়ে নিয়ে তারা জমা দিচ্ছে। শুনলাম একটি দল একটি জেলায় গিয়ে একটি সম্প্রদায়কে কাটার জন্য বলছে সব ভুয়ো ভোটার করে নাম দিয়ে দিল। এদের সংখ্যা কত, কারণ একবার যদি সে কেউ দরখাস্ত করে থাকে তার উপর অ্যাডজুডিকেট করতেই হবে। এগুলো যে প্রাইমারি লিস্ট, যেটা আমরা 7 কোটি 8 লক্ষর কথা বলছি, প্রাইমারি লিস্টে নেই। অতএব আমি 2-3টে উদাহরণ দিলাম যেগুলো প্রাইমারি লিস্টে নেই। এইগুলো মুখ্য নির্বাচনী আধিকারের অফিস থেকে বা ইলেকশন অফিস থেকে তাদের এই সংখ্যাগুলো দিতে হবে, না হলে এই লোকগুলোর গণতান্ত্রিক অধিকার বঞ্চিত হচ্ছে। 1। এবার আসা যাক মূল লিস্টটাতে, মানে ওখানে তো লেখা থাকবে ডিলিটেড। একটা লিস্টে আমার নাম যদি জহর সরকার লিস্টে বাদ গিয়ে থাকে, আবার জহর সরকার 6 নম্বর ফর্মে দিয়ে থাকে, সেটা হয় গৃহীত হয়েছে, আর নয়তো সেটা আন্ডার কনসিডারেশন। আন্ডার অ্যাডজুডিকেশন বা কনসিডারেশন যদি থাকে, একটাতে একটা সংখ্যা আছে, 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ এগুলো আছে। ফর্ম 6, 7 and 8 না হলে তুলে দেওয়া হোক, পুরোটা তুলে দেওয়া হোক। মানে আপনি বলছেন তালিকার মধ্যে সেই ব্যাপারগুলোকেও নির্দিষ্টভাবে জানাতে হবে, তালিকার ঊর্ধ্বে, তালিকার থেকে বেরিয়ে এগুলো সংযোজন করে তবে না তালিকা হলো। ঠিকই, যেটা অন্যান্য স্টেটের ক্ষেত্রে আমরা দেখেছি। অন্য রাজ্যগুলোতে, যেমন ধরুন তামিলনাড়ুতেই যে চূড়ান্ত ভোটার তালিকা বেরোলো, সেটা চূড়ান্ত, সেটা কিন্তু এরকম নয় যে আবার একটা সাপ্লিমেন্টারি, তারপর আবার একটা সাপ্লিমেন্টারি বেরোতেই থাকবে এরকম কিন্তু কোনো রাজ্যে হয়নি, একমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে, কারণ সব থেকে বেশি সমস্যা পশ্চিমবঙ্গকে নিয়ে হচ্ছে। এটা আমার মনে হচ্ছে যে একটা
পরিকল্পনা করে বোধহয় ঝামেলা পাকানো হচ্ছে। আর এই পরিকল্পনা যিনি করছেন তিনি জেনে শুনে ঝামেলা পাকাচ্ছেন, অথবা অথবা যে তার বোধশক্তি আর প্রশাসনিক দক্ষতা, প্রশাসনিক দূরদৃষ্টি এত কম যে তিনি প্রত্যেকটা স্টেপে গিয়ে একটা অ্যাডহক, আমরা যেটাকে বলি আজকের মতন একটা ডিসিশন নিয়ে নিচ্ছেন, যেটাও রাজ্যের পক্ষে এবং রাষ্ট্রের পক্ষে খুবই দুঃখজনক। মানে আপনি কি নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনকে এর জন্য দায়ী করছেন? না, এটা তো অবভিয়াসলি নির্বাচন কমিশনকে বলতে হবে যে এটা অভূতপূর্ব, এরকম তো কোনো নির্বাচন কোনোদিন এরকম ভাবে হয়নি। হ্যাঁ, কিন্তু প্রশাসনেরও দায়িত্ব ছিল না যে নির্বাচন কমিশন যে আধিকারিক যে চাইছেন, যারা যোগ্য আধিকারিক তাদের দিয়ে সহযোগিতা করা, তার বদলে যে যে ঘটনাগুলো ঘটলো তার ফলে বিচারকদের দিয়ে তথ্য যাচাই করাতে হচ্ছে, যে ঘটনাটা কখনো ঘটেনি। বিচারকদের দিয়ে যে তথ্য যাচাই করা হচ্ছে এটাও অভূতপূর্ব। এই অভূতপূর্ব ঘটনাটি বা অভূতপূর্ব ডিসিশনটি কিন্তু আরেকটু আগে নিলে মঙ্গল হতো, তাই না? হ্যাঁ, কারণ সুপ্রিম কোর্ট দেখেছেন যে দুপক্ষের যে অনাস্থা, সেই অনাস্থা দূর করার একটা পথ বেছেছেন সুপ্রিম কোর্ট, যে ঠিক আছে বাবা, এবার আমি জুডিশিয়ারির উপরে ছেড়ে দিলাম। এটা যেটা বলা হয়েছে বা যেভাবে জিনিসটাকে বিশ্লেষণ করা হচ্ছে, এটা আমি ৭৪ বছরে গিয়ে মানতে রাজি নই। এরকম ভাবে সংঘাত অনেক জায়গায় হয়েছে, কেন্দ্র রাজ্য সংঘাত সকাল বিকেল হচ্ছে, গভর্নরের স্পিচ নিয়ে, বাজেট স্পিচ নিয়ে, আইন নিয়ে সব জায়গায় সংঘাত হচ্ছে। কোথায় গিয়ে তৃতীয় ব্যক্তিকে বসানো হয়েছে? প্রায় প্রতিটি বিরোধী পক্ষ শাসিত রাজ্যে গভর্নর এটা ওটা আটকে দিয়েছেন, ঠিক আছে? তার মানে গভর্নর একটা সাংবিধানিক পোস্ট হোল্ড করছেন এবং যিনি মুখ্যমন্ত্রী তিনি মানুষের ভোটে এসছেন। এই দুজনের মধ্যে সংঘাতের মধ্যে কোথায় তৃতীয় ব্যক্তিকে ঢোকানো হয়েছে? এসব আমাদের বুঝিয়ে তো লাভ নেই। এখন ডিসিশন নিয়েছেন মহামান্য আদালত, তারা ডিসিশন নিয়েছে, কিন্তু ডিসিশন যেদিন নিয়েছে সেদিন আমি বলেছি যে এর মধ্যে সমাধানের থেকে বেশি সমস্যা হবে। এটি বলার আমার অধিকার আছে, কারণ আমার সেই ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে, আমার অভিজ্ঞতা আছে বলেই আমি বলেছি যে পুরো জিনিসটা গোলমেলে হয়ে যাচ্ছে। এখন আমি আরেকটা প্রশ্ন তুলে জিজ্ঞেস করছি, এরা কি কখনো ক্লিয়ার করেছেন যে জুডিশিয়াল অফিসাররা যারা ডিসিশন নেবেন তাদের কি ইআরও পাওয়ার দেওয়া হয়েছে আজ অব্দি? যদি ইআরও বা এইআরওর ক্ষমতা দেওয়া না হয়ে থাকে তবে কিন্তু আইনগতভাবে তারা কাটতে পারেন না বা যোগ দিতে পারেন না, নাম যোগ দিতে পারেন না। এটা হচ্ছে একেবারে আইনের পোস্ট। সেই আইনের আধিকারিককে অন্য কেউ বলতে পারে না যে এভাবে কাজটা করো না। কিন্তু সুপ্রিম কোর্ট যখন বলছেন যে তাদের কথাই শেষ কথা, তোমাদের ধরে নিতে হবে যে বিচারকরা যা বলছেন সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। Then the law itself has to be changed. I am afraid no one is above the law. আমাকে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে কাজ করতে হবে। আর যিনি নাম ঢোকাচ্ছেন বা কাটছেন তার ইআরও বা এইআরও ক্ষমতা থাকতে হবে। আমার এর বেশি বুঝতে অসুবিধা হচ্ছে, এতে বেশি বুঝতে অসুবিধা হচ্ছে। তবে একটা সংযোগ করে আরেকটি অর্ডার বা ইন্টারপ্রিটেশন দিতে হবে যে মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডারে যে মহামান্য জজেরা এই বিচার করবেন তাদের ধরেই নেওয়া হচ্ছে তাদের অ্যাজিউমড পাওয়ার আছে। একটা ক্ষমতা যখন দেওয়া যায় আইনে, সেই ক্ষমতাটাকে আইন অনুযায়ী প্রয়োগ করতে হয়, আইনের ঊর্ধ্বে কেউ নেই। অতএব মহামান্য আদালত যখন দিয়েছেন তারপরে তারা সব শুধু বুঝে দিয়েছেন। এবার গন্ডগোল যখন ঘোরপ্যাচ হচ্ছে সেটাও ধরে নেওয়া যায় কি যে এর একটা প্রতিক্রিয়া হিসেবে হতে পারে। সাধারণ প্রশাসনিক অর্ডারও অনেক প্যাচ খসে যায়, অনেক রকমের সমস্যা হয়। ধরে নিতে পারি কি যে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডেডলকের দিকে গেল। কিন্তু the question arises, the right to add a name and the right to delete a name remains under the Representation of the People Act with the ERO. অতএব যারা এক্সারসাইজ করছে তাদেরকে ERO ক্ষমতাটুকু দিয়ে দেওয়া হোক, তবে জিনিসটা এই হোক, মানে আইন সম্পন্ন হোক। এইটাই আমার বক্তব্য। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার।